ভার্সিটির প্রফেসরদের সাথে সম্পর্ক ভালো রাখলে নাকি সুবিধা পাওয়া যায়। আমি এতই ভালো সম্পর্ক রাখতে গিয়েছিলাম যে সোজা ব্যাটার বউ হয়ে বসে আছি। কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না স্যার, ভাবছি আমি কোথায় থাকবো, আমার মাথায় উঠে বসে থাকো, ইডিয়েট একটা। বলেই লোকটা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা পুনরায় উঠে বসে বলে, তোমার সমস্যা কি? এমন ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? এভাবে দাঁড়িয়ে না থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ো। কথাটা শুনে মেয়েটির মেজাজ খারাপ হয়ে যায়। সে ফ্লোরে দপদপ করে শব্দ করে বিছানার কাছে এসে দাঁড়ায়। এমন শব্দে লোকটা বিরক্ত হয়ে উঠে বসতেই মেয়েটি লাফিয়ে খাটে উঠে যায়। লোকটা একটু বিছানার একপাশে চলে যেতেই মেয়েটি বলে, আমি নাওরা মুনতাহা, নিজের অধিকার ভালোভাবে বুঝে নিতে পারি। বিয়ে যখন করেছেন তখন আপনার বিছানাতেও আমার জায়গা দিতেই হবে। আপনার বউ হয়ে আমি সোফায় শুতে যাব কেন? দেখো না, ওরা কিছুই দেখতে পারবো না। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, এই বিছানাতেই ঘুমাবো। কাছে আসার চেষ্টা করলে আপনার খবর আছে বলে দিচ্ছি। তোমার মতো অভদ্র মেয়েকে এই নওয়াব জাবিন খান দেখতেই পারে না। সেখানে কাছে যাওয়া তো দূরের কথা, আসতেও বলিনি। খুব ক্লান্ত আমি, ঘুমাতে দেন আমায়। বলেই নাওরা সোজা বিছানার এক পাশে শুয়ে পড়ে। নাওরা মুনতাহা খুবই দুষ্টু একটা মেয়ে, বয়স 20 বছর। বাবা মা নেই, মামা মামির সাথে থাকে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নাওরাফের সাথে তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনের কেউই এই বিয়েতে রাজি ছিল না, এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে। বেশ একটা ভাব দেখিয়ে শুয়ে পড়লো। এখন নাওরার একটু ভয় ভয় করছিল। যতই হোক, বিছানার অপর পাশে থাকা লোকটি একজন পুরুষ মানুষ, তার ওপর তার স্বামী। যতই না মানুক, লোকটির তার ওপর সকল অধিকার আছে। কিছু করতে আসলে সে বাধাও দিতে পারবে না। অপরদিকে নওয়াব বিছনার অপর প্রান্তে মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। এখন এই ভদ্র মেয়েটা নাকি তার ওয়াইফ, যে কিনা তার ডিপার্টমেন্টের ছাত্রী। নওয়াব জাবিন খান, বয়স 29-এর কোঠায়, ভার্সিটির প্রফেসর। নওয়াব যে ডিপার্টমেন্টের প্রফেসর, নাওরাও সেই একই ডিপার্টমেন্টের ছাত্রী। অনেক দুষ্টু একটা মেয়ে, তবে বেয়াদব না। এখনো কোনো বেয়াদবি দেখেনি নওয়াব। তবুও নাওরা মেয়েটাকে তার একদমই পছন্দ না। বেশি কথা বলে মেয়েটা, তার উপর অনেক চঞ্চল। এখন এই অপছন্দের মেয়েটাই নাকি তার ওয়াইফ, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। তার সাথে একই বিছানায় থাকা তো অসম্ভব। তাই নওয়াব উঠে পাশের রুমে চলে যায়। নওয়াব উঠে চলে যেতেই নাওরা উঠে বসে। এতক্ষণে শান্তি, লোকটা চলে গিয়েছে, এখন একটু আরাম করে ঘুমোতে পারবে। এমনিতেও তার ঘুমের যে অবস্থা, যে কেউ দেখলে অক্কা পাবে। সবই এমনিতে ঠিক ছিল, তবে একটা সমস্যা হয়ে গেছে। রুমে এসি অন করা, কিন্তু সে কোনো রিমোট খুঁজে পাচ্ছে না। কমাবে কিভাবে? তার উপর বিছানায় একটা কাঁথা কম্বল কিচ্ছু নেই। নাওরার একটু ঠান্ডা লাগছিল, তাই নিজে 3 পিসের ওড়না দিয়ে নিজেকে কোনো রকম ঢেকে নেয়। তারপর শুয়ে কোনো রকমে ঘুমিয়ে যায়। সকালে নওয়াব ঘুম থেকে উঠে নিজেকে অন্য রুমে দেখে একটু অবাক হয়। রাতের কথা বেমালুম ভুলে গিয়েছে। এটা স্বাভাবিক, এই ফ্ল্যাটে সে একাই থাকে। পরিবার অন্য জায়গায় থাকে। ভার্সিটির জন্য নওয়াব আলাদা ফ্ল্যাটে থাকে। নওয়াব উঠে নিজের রুমে গিয়ে হঠাৎই একটা মেয়েকে তার বিছানায় দেখে অবাক হয়ে যায়। হঠাৎই মনে পড়ে গত রাতের কথা। নাওরাকে রেখেই তো নওয়াব অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছিল। কিরকম এলোমেলো ভাবে শুয়ে আছে। কামিজ সরে গিয়ে কোমরের একপাশ দেখা যাচ্ছে। পায়ের কাছ থেকে প্লাজো কিছুটা উপরে উঠে গিয়েছে। তার উপর পরনের ওড়নাটাও একপাশে পড়ে আছে, যেন একটা পিচ্ছি মেয়ে এলোমেলো ভাবে বিছানায় শুয়ে আছে। নাওরাকে দেখে নওয়াফের মনে অন্য অনুভূতির তো দূরের কথা, উল্টো প্রচুর রাগ উঠছে। মেয়েটা জানে না অন্য কারো বাসায় আছে, তারপরও কিভাবে শুয়ে আছে। তবে এখন হুট করে রুমে ঢুকে গেলে, মেয়েটা উঠে গেলে লজ্জা পাবে। আবার ডাকলেও সমস্যা। মেয়েটার কথাবার্তার কোনো ঠিক নেই, কখন যে কি বলে দেয় তার ঠিক নেই। তাই নওয়াফ কোনো শব্দ না করে নাওরার দিকে না তাকিয়েই রুমে প্রবেশ করে। আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে পাশের রুমে চলে যায়। সেখানেই ফ্রেশ হয়ে নিবে। ততক্ষণে নিশ্চয়ই নাওরা উঠে যাবে। অন্যদিকে নাওরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে হাসছে, মনে হয় কোনো ভালো স্বপ্ন দেখেছে। হঠাৎ তার হাসি মিলিয়ে যায়, মুখে যেন আধার নেমে এসেছে। তারপরই হঠাৎ একটা চিৎকার দিয়ে নাওরা উঠে পড়ে। নওয়াব মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধু একটা ট্রাউজার পরা। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে। তখনই নাওরার চিৎকার তার কানে আসে। নওয়াব কোনো রকমে টি শার্টটা পরে রুমে চলে যায়। নাওরা বিছানায় বসে কেমন যেন হাঁপাচ্ছে। এসি তো অন করা, তাও কেমন যেন ঘেমে গেছে মেয়েটা। বিছানার চাদরটা যেন খামচে ধরে রয়েছে। নওয়াব কি করবে বুঝতে পারছে না। তার কি নাওরার কাছে যাওয়া উচিত এখন? শেষে সব ভাবনা বাদ দিয়ে নাওরার কাছে এগিয়ে যায়। কি হয়েছে তোমার নাওরা? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? এভাবে হাঁপাচ্ছ কেন? পাশে কারো উপস্থিতি টের পেয়ে নাওরা না দেখেই নওয়াবকে খামচে ধরে। নওয়াব একটু ব্যথা পেলেও কিছুই বলে না। নাওরা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলে পরে বুঝতে পারে কেউ সাথে আছে। পাশে তাকিয়ে নওয়াবকে এতটা কাছে দেখে থতমত খেয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে তার অবস্থা বেহাল, শরীরে ওড়নাটাও নেই। নওয়াবকে ছেড়ে দিয়েই তাড়াহুড়ো করে নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়।
আপনি এখানে কেন স্যার? নওরাকে ঠিক হতে দেখে নওয়াফ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, ঘুম কি এখনো ভাঙেনি? আমি না, বরং তুমি আমার বাসায় আমারই বেডে বসে আছো। নওরা চারপাশে দেখে তার গতকালের কথা মনে পড়ে, কিভাবে সে এখানে এসেছে সব মনে পড়ে। নওয়াফকে দেখেই বোঝা যাচ্ছে সে মাত্রই হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে। এলোমেলো ভেজা চুলে নওয়াফকে অনেক স্নিগ্ধ লাগছে। ভেজা মাথা থেকে তখনও টুপটুপ করে পানি পড়ছে। বিছানার একদিকে যেখানে নওয়াফ বসেছিল সেখানেও কিছু অংশে পানি দিয়ে ভিজে গেছে। সেটা দেখেই নওরা বলে, কি করলেন আপনি? মাথায় করে কি পুরো ট্যাঙ্কির পানি নিয়ে চলে এসেছেন নাকি? জায়গাটা পুরো ভিজিয়ে দিয়েছেন। নওরাকে অস্বাভাবিক দেখে নওয়াফ একটু ভালো ব্যবহার করছিল। এখন তো দেখছে তার ভালো ব্যবহার করা উচিত হয়নি। মেয়েটা আগের রূপে ফিরে এসেছে, তাই সেও গম্ভীরভাবে উত্তর দেয়, লিসেন, এটা আমার রুম। তোমাকে কোনো কৈফিয়ত আমি দিতে বাধ্য নই, আর আমি আপনার ওয়াইফ। আমি আগেই বলেছি, আমার অধিকারের ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। কিসের অধিকারের কথা বলছো? তোমাকে বউ হিসেবে মেনেছেটাকে? সে তো আমিও আপনাকে স্বামী হিসেবে মানিনি, তাই বলে তো সব মিথ্যে হয়ে যাবে না। তোমাকে আমি শীঘ্রই ডিভোর্স দিব। ততদিন আপনাকে জ্বালিয়ে আপনার হাড় মাংস আমি একাকার করে দেব, নইলে আমার নামও নাওরা না। বলেই নওয়াফকে এক প্রকার পাশ কাটিয়ে নাওরা ওয়াশরুমে চলে যায়। নওয়াফ যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে সে চিন্তাও করেনি। এই বিপদ সে পার করবে কিভাবে? নাওরা ড্রয়িং রুমে এসে চারদিকে তাকিয়ে দেখতে থাকে, কি সুন্দর করে সব দিক সাজানো গোছানো। একজন পুরুষ মানুষও কি এত গোছানো হয় নাকি? তখন নওয়াফ আসতেই নাওরা এক মুহূর্তের জন্য সেদিকে হা হয়ে তাকিয়ে থাকে। নওয়াফকে ফর্মাল ড্রেসে অনেক সুন্দর লাগে, এটা নাওরা সেই শুরু থেকেই স্বীকার করে। নাওরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নওয়াফ বলে, কি সমস্যা? কিছু না। ব্রেকফাস্ট বানাননি স্যার? খাবো কি? এটা কার কাজ? তুমি না আমার বউ, এত অধিকারের কথা বলছো, তাহলে এসব রান্না করাটাও তো তোমারই কাজ। আমাকে বউ হিসাবে মেনেছেন আপনি? না, মানি না, জীবনেও মানব না। এভাবে এক কথার উত্তরটা যেন নাওরার কলিজায় গিয়ে লাগে, তবুও নিজেকে সামনে নিয়ে বলে, তবে এসব কাজও আমার না, লাগবে না আপনার খাবারের, আমি চললাম। নাওরা চলে যেতে নিলে পেছন থেকে নওয়াফ তাকে ডেকে আটকায়, দাঁড়াও, খেয়ে যাও, নাস্তা বানানো আছে। নওয়াফ একটু আগেই নাস্তার ব্যবস্থা করে রেখেছিল। নাওরারও বেশ ক্ষুধা লেগেছে, তাই আর বেশি কিছু কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে। খাবার দেখে তো নাওরার মুখ কুঁচকে যায়। এসব কি খাবার? কি সব দিয়ে একটা সালাদ বানানো, স্যান্ডউইচ আর জুস, কি সব বড়লোকি খাবার। নাওরা তো টিভিতে সিনেমাতেই দেখে এসেছে এসব বড়লোকেরা খায়। নাওরাকে খাবার সামনে রেখে এসব ভাবতে দেখে নওয়াব বলে, সমস্যা কি, খাচ্ছ না কেন? স্যার, আপনি কি বড়লোকের ছেলে? নাওরার প্রশ্ন শুনে নওয়াব ভুরু কুঁচকে তাকায়। নওয়াবকে এভাবে তাকাতে দেখে নাওরা বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে। আরে, যে লোক ভার্সিটিতে নিজের গাড়ি নিয়ে যায় সে বড়লোক না হয়ে যাবে কোথায়? আর এই ফ্ল্যাটটা দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর করে সাজানো। তাদের তো এসব কিছুই নেই। মামার যে বেতন তা দিয়ে তাদের কোনো রকমে চলে যায়। মামা মামি যে মামাতো ভাই বোনদের পাশাপাশি তাকেও ভালোবাসা দিয়ে রেখেছে, সেটাই বা কম নাকি? নাওরাকে আর কিছু বলতে না দেখে নওয়াব বলে, সম্পূর্ণ খাবার শেষ করে পরে উঠবে। আর ভার্সিটিতে যাতে কেউ আমাদের বিয়ের কথা না জানতে পারে, এমনকি তোমার ফ্যামিলিতেও জানবে না। আমি তাড়াতাড়ি এই বিয়ের কোনো একটা ব্যবস্থা করব। তারপর নাওরাকে কিছু না বলতে দেখে নওয়াব একটা ধমকের সুরে বলে, কি বলেছি, কানে কথা ঢুকেছে নাকি? মুখে বললেও মনে মনে বলে, খুব শীঘ্রই নওয়াফের মাথা খেয়ে তারপর নাওরা যাবে। বউ মানে না, আবার শাসন করা শুরু করে দিয়েছে। ভার্সিটিতে তো আর কম জ্বালায়নি। প্রেজেন্টেশনের সময় কি অপমানটাই না করলো।